আমাদের জীবনে কাজ তো চিরকালই থাকে। সব সময় কাজ 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 করলে কি হবে? তার মধ্যেও নিজেকে একটু সময় দিন। চলুন, আজকে কলকাতা শহরটা আমি একটু ঘুরে দেখি। এই মুহূর্তটায় নিম্নচাপের জেরে একটা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমি ভেবেছিলাম যে কলকাতা শহরের আরো বেশ কিছু ছবি তুলবো, কিন্তু সেটা আর হচ্ছে কোথায় বলুন? মাঝে মাঝেই বৃষ্টি, আর তার উপরে এই মাঝে মাঝে কাজের চাপটাতে বাইরে আর বেরোনোর সুযোগটা পেলাম না। তাই যে কটা জায়গার ছবি তুলতে পেরেছি, আমি ভাবলাম ছবিগুলোকে ফেলে না রেখে আপনাদেরকে দেখাই। চলুন, আজকের ব্লগটা শুরু করি একটু মায়ের নাম করে শুরু করা যাক। এই মুহূর্তে আমি রয়েছি আদ্যাপীঠ মন্দিরে। পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম হল আদ্যাপীঠ মন্দির। দক্ষিণেশ্বরের কিছু দূরেই দেবী আদ্যার এই পীঠস্থান, যেখানে দেবী কালী আদ্যা শক্তি মহামায়া রূপে পূজিত হন। মন্দিরটি প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুর। অন্নদাচরণ একদিন স্বপ্নাদেশ পান শ্রীরামকৃষ্ণের। স্বপ্নদেশে শ্রীরামকৃষ্ণ তাকে ইডেন গার্ডেন্সে গিয়ে সেখানে ঝিলের পাশে নারকেল এবং পাকুড় গাছের কাছ থেকে কালী মূর্তি নিয়ে আসতে বলেন। স্বপ্নাদেশ অনুযায়ী তিনি সেখানে যান এবং ঝিলের পাশ থেকে 18 ইঞ্চি আদ্যা মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পান। সেদিন ছিল রামনবমী তিথি। এখানে আমি দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আমি টিকিট কেটে নিয়েছি। এখানে ভোগের টিকিটের দাম পড়েছে মাত্র 60 টাকা করে। রাতে দেবী তাকে দেখা দিয়ে বলেন, অন্নদা, কাল বিজয়া দশমী, তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও। দেবীর এই কথা শুনে অন্নদা এক প্রকার আঁতকে ওঠেন। তিনি ভাবতে থাকেন, পুজো পাঠ না করায় মা রাগ করে হয়তো চলে যাচ্ছেন। তখন দেবী বলেন, আমি শুধু শাস্ত্রবিহিত মতে পুজো পেতে চাই তা নয়, মা খাও মা পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন, সেটাই আমার পুজো। যদি কোনো ভক্ত আমার সামনে আদ্যস্তোত্র পাঠ করে, তাহলে আমি বিশেষ আনন্দিত হই। এরপর দেবী আদ্যস্তোত্র বলেন এবং অন্নদা তা লিখে রাখেন। সেই স্তোত্রই বর্তমানে আদ্যাপীঠে পাঠ হয়। আপনারা অনেকেই দক্ষিণেশ্বর মন্দির ঘুরতে আসেন, কিন্তু অনেকের কাছেই হয়তো এই আদ্যাপীঠ মন্দির সম্পর্কে হয়তো অজানা রয়েছে। তাদের উদ্দেশ্যে বলি, দক্ষিণেশ্বর থেকে অটো কিংবা টোটো কিংবা রিক্সা ধরে আপনারা অনায়াসেই এই আদ্যাপীঠ মন্দিরে পৌঁছে যাবেন। দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠ মন্দিরের দূরত্ব জাস্ট কয়েকটা মিনিটের। আদ্যাপীঠে মায়ের মন্দির খোলা থাকার টাইমগুলো হলো ভোর 5টা থেকে 5:30, সকাল 10:30 থেকে 11টা এবং সন্ধে 6:30 থেকে সন্ধে 7টা অবধি। মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা মন্দিরের বাইরে অনেকগুলো ডালার দোকান দেখতে পাবেন। এখান থেকে ডালা কিনে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন। আদ্যাপীঠ মন্দিরে ঘুরতে এলে অবশ্যই আদ্যাপীঠ মন্দিরের ঠিক পিছন দিকে যুগল মন্দিরটি দর্শন করতে ভুলবেন না।
আমি ঠিক যুগল মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। তো আপনাদেরকে একটু যুগল মন্দিরের ভেতরটা একটু দেখাবো। ইনি হলেন আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অন্নদা ঠাকুর। আর ইনি হলেন শ্রী অন্নদা ঠাকুরের সহধর্মিণী শ্রী শ্রী মা মণিকুন্তলা দেবী। আমরা এখন ভোগ প্রসাদের জন্য ভোগ প্রসাদ ঘরে চলে এলাম। এই ঘরে অনায়াসেই 900 জন, মিনিমাম 900 জন মানুষ এই ঘরে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। প্রথমে আমাদেরকে দেয়া হলো পোলাও এবং বেগুনি। এরপর খুব যত্ন করে আমাদের দিলেন ভাত আর একটু তরকারি। প্রসাদ কিন্তু খুব গরম গরমই ছিল এবং খেতেও খুব ভালো লাগছিল। এরপর খিচুড়ি আর একটা সাথে খুব সুন্দর একটা তরকারি দিয়েছিল, আর বারবার জিজ্ঞাসা করছিল যে আমাদের আর কিছু লাগবে কিনা। একদম বাড়ির অতিথিকে যেভাবে আপ্যায়ন করা হয় সেইভাবেই এখানে আমাদেরকে আপ্যায়ন করা হয়েছিল। তবে সবশেষে আমাদেরকে লাস্টে পায়েস আর চাটনি দেওয়া হয়েছিল, যেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তবে এখানে ভোগ প্রসাদ গ্রহণের সময় এখানকার মানুষের ব্যবহার ছিল যথেষ্ট ভালো। মানে কি বলবো, মানে যথেষ্ট বলাও কম হবে, খুব ভালো ব্যবহার করেছিল। দেখুন, আমার একটা প্ল্যানিং ছিল। প্ল্যানিংটা কি ছিল, যে সকালবেলা আমি প্রথমে আগে দক্ষিণেশ্বর মন্দিরে যাব, তা দক্ষিণেশ্বরের মন্দিরের ব্লক করে তারপর আমি যাব আদ্যাপীঠে। কিন্তু প্ল্যানটা পুরো বানচাল হয়ে গেল। কি হলো জানেন, সকালবেলা আমি দক্ষিণেশ্বর মন্দিরে গেছি, তারপর গিয়ে ওখানে হঠাৎ করে মনে পড়লো যে মায়ের মন্দিরে ঢুকতে গেলে কিন্তু আমার ক্যামেরা, ফোন টোন সবকিছু জমা রাখতে হবে। তাই সবকিছু জমা রাখার জন্য আর ব্লগটা করা হয়ে উঠল না। তাই আমাকে চলে যেতে হলো আদ্যাপীঠ মন্দিরে। আদ্যাপীঠ মন্দিরে ব্লগ করে তারপর আমি যখন দক্ষিণেশ্বরে যখন ফিরে এলাম, সেখানে ফিরে আসার পরে এসে দেখলাম কিন্তু মায়ের মন্দিরের গেট বন্ধ এবং অনেক দোকানপাট বন্ধ। তাই পুরো ছবিটা ভালোভাবে আমি তুলতে পারলাম না। কিন্তু যতটুকু ছবি বাইরে থেকে তুলতে পেরেছি সেটা কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের।
কথিত আছে 1847 সালে রানী রাসমণি অন্নপূর্ণা পূজার জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজনকালে দেবী মা কালীর স্বপ্নাদেশ পান। এরপর 1847 সালে গঙ্গার তীরে সমস্ত জমি বিক্রি করে রানীমা মন্দির নির্মাণের কাজ শুরু করেন এবং 1855 সালে হুগলি নদীর তীরে এই দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে অনেকটা ঘেমে গেছি। আর এই মুহূর্তে দুপুর কিন্তু অনেকটাই হয়েছে, আর মন্দিরও বন্ধ হয়ে গেছে। আশেপাশে যে সমস্ত ডালার দোকানগুলো যেগুলো ছিল সেগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছে। যদিও এই কাজে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে সাহায্য করেছিলেন, কারণ তিনি ছিলেন এই মন্দিরের প্রথম এবং প্রধান পুরোহিত। পরবর্তীতে রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে কালী সাধনা শুরু করেন। মন্দির স্থাপনের জন্য জন হেস্টি নামের একজন ইংরেজদের কাছ থেকে প্রায় 20 একর জমি কেনা হয়। 1855 সালে 31শে মে স্থানযাত্রার দিন মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দির প্রতিষ্ঠা করতে প্রায় 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয় করা হয়েছিল। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয়। দক্ষিণেশ্বর মন্দির ঘুরতে এলে আপনারা এখান থেকে লঞ্চে করে আপনারা বেলুড় মঠও ঘুরতে যেতে পারেন। মন্দিরে শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে কিভাবে আসবেন? শিয়ালদা থেকে বারুইপাড়া লোকাল কিংবা ডানকুনি লোকাল ধরে সোজা চলে আসুন দক্ষিণেশ্বর স্টেশনে। মেট্রো করে যদি আসেন তাহলে দক্ষিণেশ্বর স্টেশনে নামুন। তো এইভাবে আপনারা আসতে পারেন। এবার একটা অন্য দিন, যে দিনটা প্ল্যান করলাম যে নন্দন সিনেমা হল যাব, মানে আমি কলকাতা রবীন্দ্র সদনের কথা বলছি। তা এই যাবার জন্য কিন্তু আমাকে প্রথমেই ওই আমাদের ভারতবর্ষের প্রথম কোনো মেট্রো স্টেশন, যে মেট্রো স্টেশনটা একদম গঙ্গার নিচয়, তো সেই মেট্রো স্টেশনে করে আমাকে যেতে হবে। সেই জন্য আমি হাওড়া স্টেশন থেকে মেট্রো ধরেছিলাম স্প্ল্যানেড, আর তারপর সেখান থেকে মেট্রো ধরে সোজা চলে গেলাম রবীন্দ্র সদন। চলুন আজকে সেই হাওড়ার মেট্রো স্টেশন, মানে যেটা জলের তলার যে মেট্রো স্টেশন, সেটা ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে নন্দন সিনেমা হলটাও ঘুরিয়ে দেখাবো। আমি এখন এক্সেলেটরে পা দিয়ে সোজা স্টেশনে নামতে চলেছি। অনেকটা নিচুয়ে, মাটির অনেকটা নিচুয়ে আমি নামতে চলেছি। মেট্রো স্টেশনটা দেখছেন কত সুন্দর সাজানো গোছানো একটা স্টেশন, অপূর্ব। দেয়ালে দেয়ালে যে এত সুন্দর ছবি আঁকা রয়েছে কি বলবো, জাস্ট কোনো কথা হবে না। আর হ্যাঁ, মেট্রো স্টেশনে এই প্রথমবার আমি ব্লগ করতে চলেছি। আর প্রথমবার মেট্রো স্টেশনে ব্লগ করতে একটু তো লজ্জা লাগছিলই। চলে এলো আমার ব্যাগটা নিয়ে নিলাম। এরপর সোজা স্টেশনের দিকে হাঁটা দিলাম। তবে হ্যাঁ, আমার কাছে রয়েছে স্মার্ট কার্ড। এই স্মার্ট কার্ডটা করে রাখার একটা সুবিধা রয়েছে কি, এই স্মার্ট কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে ওই অত লোকের মধ্যে লাইন দিয়ে টিকিট কাটার যে ঝামেলা সেটা আর করতে হবে না। যখন ফাঁকা পাবেন তখন 200 টাকা কি 300 টাকা মতন রিচার্জ করে নিন। আমি যেটা করি, ফাঁকা পেলে 200-300 টাকা রিচার্জ করে নিই। রিচার্জ করে রাখা থাকে, তাহলে আমাকে আর লাইন দিয়ে টিকিট কাটার কোনো ব্যাপার থাকে না। এবার আমাকে সেকেন্ড সিঁড়ি দিয়ে নামতে হবে। তো এখানে আসতে গেলে মোটামুটি তোমাকে 3টে সিঁড়ি পেরোতেই হবে। যদিও প্রথম দিনটা অনেক মানুষই ঘাবড়ে যায় যে কতগুলো সিঁড়ি দিয়ে নামতে হবে, এটা ভেবেই ঘাবড়ে যায়। বাট আমি ঘাবড়াই না, কারণ হচ্ছে আমারও প্রথম ভুলটা হতো, কিন্তু এখন আর আমি ঘাবড়াই না, যেহেতু আমি রোজই যাতায়াত করি।
आता मेट्रो खाली रहता है। এটা হলো থার্ড এবং ফাইনাল সিঁড়ি। এরপর আর কোনো সিঁড়ি দিয়ে আপনাকে নামতে হবে না, কারণ আপনি এরপর সোজা স্টেশনেই নামছেন। তবে হ্যাঁ, এই হাওড়া স্টেশনে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তবে এই হাওড়ার এই মেট্রোটা চালু হওয়াতে অনেক বাসের কিন্তু প্যাসেঞ্জারটা অনেকটাই কমে গেছে। এখন একটা মেট্রো এলো, এটা স্প্ল্যানেড থেকে এলো, এটা যাবে হাওড়া ময়দান। আগে যখন বাসে করে এই হাওড়া থেকে ধর্মতলা যেতাম, মানে স্প্ল্যানেডে যখন যেতাম, তখন সময় কত লাগতো জানেন? 40 মিনিট। আর এখন এই মেট্রোটা চালু হওয়াতে এত সুবিধা হয়েছে, এখন মেট্রো করে এই হাওড়া থেকে স্প্ল্যানেড যেতে, মানে ধর্মতলা যেতে সময় লাগে মাত্র 5 মিনিট। তাহলে ভাবতে পারছেন কোথায় 40 আর কোথায় 5 মিনিট, কতটা পার্থক্য। তবে এই মেট্রোয় কিন্তু দারুণ ভিড় হয়, দারুণ ভিড়। কারণ এখন তো মানুষ কি বলবো, মেট্রোটা চালু হতে বাসে ওঠার কথা ভুলেই গেছে, মেট্রোতেই প্রতিটা মানুষ যাতায়াত করছে, কারণ সময়টা কম লাগে, ভাড়াটাও কম। অতএব মেট্রো একদম পারফেক্ট। এই যে নীল আলোটা যে চালু হলো, এই নীল আলোটার মানে হচ্ছে আমরা এখন এই মুহূর্তটায় গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার, ভারতবর্ষের প্রথম কোনো মেট্রো রেল যেটা হচ্ছে গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে। আমরা এখন চলে এলাম স্প্ল্যানেডে, মানে আমরা এখন চলে এসেছি ধর্মতলায়। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড। আপনারা শুধু ভিড়টা একবার দেখবেন। মা কই?
मेडिकल कॉलेज से MBBS कर रहे हैं। हम रिसर्च में है ना। তবে দেয়ালে দেয়ালে খুব সুন্দর ছবি আঁকা রয়েছে। এই ছবিগুলো আপনার মনকে মুগ্ধ করে তুলবে। আর ছবিগুলো নিয়ে জাস্ট কোনো কথা হবে না, দারুণ দারুণ সব ছবি আঁকা রয়েছে। কিন্তু ভিড়টা দেখছেন তো, ভিড়টা কিন্তু মারাত্মক ভিড়, মানে ভিড়টা নিয়েও কিন্তু কোনো কথা হবে না। কী লেভেলের ভিড় সেটা আপনারাই দেখে বুঝতে পারছেন। এই মুহূর্তে আমি রয়েছি নন্দন সিনেমা হলের সামনে। কলকাতার একটি বিখ্যাত সিনেমা হলের নাম নন্দন। এই নন্দন হলের মধ্যে আবার 3টে হল রয়েছে, নন্দন 1, নন্দন 2, নন্দন 3। নন্দন 1 এবং নন্দন 2তে তোমার সিনেমা দেখতে গেলে তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে, এবং এখানে টিকিটের দাম অনেক 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 কম। এবং নন্দন 3তে মাঝে মাঝে কিছু শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল হয়, এবং এই ফেস্টিভ্যালটা সম্পূর্ণ ফ্রিতে দেখানো হয়। আর এই নন্দন চত্বরে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। আমি এবং আমার বন্ধু মাঝে মাঝে এই নন্দন চত্বরে আড্ডা মারতে চলে যাই, কারণ জায়গাটাই সেরকম, মানে যারা একবার যাবে তারা গেলে বুঝতে পারবে যে কেন আমি এই কথা বলছি। সঙ্গীত জগৎ, থিয়েটার কিংবা সিনেমা পাড়ার অনেক স্টার সেলিব্রিটির কাছেও এই চত্বর আড্ডা দেওয়ার জন্য বেশ জনপ্রিয়। এই চত্বরেই রয়েছে বিখ্যাত শিশির মঞ্চ, রবীন্দ্র সদন হল, বাংলা একাডেমি। আবার এই একাডেমির ভেতরেই রয়েছে জীবনানন্দ সভাঘর নামে একটি ছোট্ট অডিটোরিয়াম, যেখানে কবিতা পাঠের আসর সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও রয়েছে একাডেমি অফ ফাইন আর্টস। দীর্ঘ অনেকগুলো দিন পর আজকে কিন্তু আবার আমার বন্ধু সম্রাটের সাথে দেখা। এবং সম্রাটের ব্যাপারে যদি বলতে হয়, সম্রাট কিন্তু প্রত্যেকটা ব্লগে কিন্তু আমাকে সব রকম ভাবে হেল্প করে, উৎসাহ দেয় যে রিজু আসো আসো আসো, কিন্তু আমি আসার সময় পাই না। সম্রাট, এতগুলো দিন পর কিন্তু আমাদের আবার দেখা হচ্ছে, কি বলবে বলো? সেটা তো ঠিকই কথা, অনেক দিন পর প্রায় দেখা হলো। তাও এটা কোথায় লাগাবো? লাগাতে হবে না, তুমি ধরেই বলো। এটা মাইক? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা মাইক। যাই হোক, তো মোটামুটি তাও তো মাস দুয়েক হবে তারপর দেখা হলো আমাদের। এটা না আর কিছুই না, কখনো আমার সময় হয় না, কখনো রিজির সময় হয়, আমার সময় হয় না। আজকে দুজনেরই সময় ছিল, সেরকম ভাবে কোথাও বড় ঘুরতে বেরোনো বা ব্লগ করা, ট্রাভেল ব্লগ সেরকম কোনো ব্যবস্থা হয়নি আজকে। বাট স্টিল ওরও সময় হলো, আমারও সময় হলো, তাই দেখা করে নিলাম, এটাও একটা ব্লগ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস তোমার থেকে বলতে চাইছি যে আমার এই ব্লগটা দেখতে, এই ব্লগের আজকের বিষয়বস্তু হচ্ছে যে কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর মধ্যে তার মধ্যে কিন্তু নন্দনটাও দেখানো হচ্ছে। বলো যে এই যে নন্দনে দিনে হোক বা রাতে হোক সময় কাটানোর কিন্তু একটা বেস্ট প্লেসের মধ্যে কিন্তু এটা একটা, সেই ব্যাপারে তুমি কি বলবে? হ্যাঁ, সেটা ডেফিনেটলি। প্রথম কথা, এটা বহু পুরনো এবং এটা একটা কালচারাল প্লাস হেরিটেজাল ব্যাপার আছে নন্দনে। বাংলা সিনেমার প্রিমিয়ারও হয় অনেক নন্দনে, গল্প গুজব আড্ডা সবই হয় নন্দনে। তো মোটামুটি একটা আড্ডা মারা, বসে থাকা জন্য ভালো স্পট আর কি। নেক্সট আর একটা দিন, যেদিন আমার বন্ধু সম্রাট হঠাৎ করে ফোন করে বলছে যে চলো রিজু ঘুরতে যাই। আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। তবে আজকে কিন্তু 3টে জায়গা কিন্তু আমরা ঘুরলাম। কোন 3টে জায়গা? তাহলে কিন্তু ব্লগটা দেখতেই হবে যে কোন 3টে জায়গা আমরা ঘুরতে গেলাম।
আজকে আমরা যাচ্ছি প্রথমে হচ্ছে বাবুঘাট আর তারপর যাব প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটটা আমার প্রথমবার যাওয়া, এবং আজকে আমাকে নিয়ে যাবে সম্রাট। সম্রাট আজকে নিয়ে যাবে। আর এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। সামনে হচ্ছে হাওড়ার ফেরিঘাট, এখান থেকে আমরা লঞ্চ ধরবো আর তারপর বাবুঘাট, আর তারপরই থাকছে প্রিন্সেপ ঘাট। আর তারপর কোথায় কোথায় যাই সেটা তো দেখতেই পাবো, কি সম্রাট? একদম একদম, চলো যাওয়া যাক। হ্যাঁ, চলো এখন যাওয়া যাক, ফেরিঘাটের উদ্দেশ্যে যাওয়া যাক, আর সেখান থেকে আমরা বাবুঘাট আর তারপর ঠিক প্রিন্সেপ ঘাট। আমার ঠিক পেছন দিকেই হচ্ছে হাওড়া ব্রিজ। আর পেছন দিকে আমি, ও, তুমি আমার পেছন দিকে তুমি আছো? হ্যাঁ। হাওড়া ব্রিজটা অনেক। আচ্ছা, আমরা কিন্তু অনেকদিন পর কিন্তু বেরালাম ব্লগে, মানে সম্রাটের সঙ্গে খুব একটা বেরোনো হয় না, অনেকদিন পর কিন্তু বেরালাম। আমার ঠিক পেছনে যে লঞ্চটা রয়েছে, এই লঞ্চটা করেই আমরা এই মুহূর্তে যাব কলকাতার মিলেনিয়াম পার্ক। তারপর সেখান থেকে পায়ে হেঁটে বাবুঘাট, আর তারপর সেখান থেকে যাব প্রিন্সেপ ঘাট। বাইরে থেকে যারা কলকাতা ঘুরতে আসছেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই হাওড়া ব্রিজটা ঘুরে দেখবেন। ফাইনালি এই মুহূর্তে আমি চলে এলাম মিলেনিয়াম পার্কের ঘাটে, মানে ফেরি ঘাটে আমি চলে এলাম।
এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার মিলেনিয়াম পার্কের ভেতর। তুমি কি আমার ছবি তুলছো? লাইট নেবার চেষ্টা করছো? আমি কি আলো? ও অবজেক্ট। আই সি। এখানে তো লাইট প্রচুর। হ্যাঁ, আমাকে দিয়ে সব এ করে নাও। তোমাকে আর কি বলবো, তুমি এতদিন লোকের ছবি তোলো। তুমি হ্যাঁ, তুমি এতদিন লোকের ছবি তোলো, আমি না একটা তোমার ছবি তুললাম। আমার সাথে আছে রিজু রয়। বাবা, অ্যাকশন, দেখি কিছু বলো। তুমি এতদিন লোকের ছবি তোলো, আমি না একটা তোমার ছবি তুললাম। আমার সাথে আছে রিজু রয়, বাবা, যার পরোটা কি আজকে রম্বল হয়ে গেছে। চলো। সম্রাট দেখো, এই যে পার্কের এই মুহূর্তেটা, এই বিকাল বেলাটা যেখানে সূর্য এখন অস্ত যাচ্ছে, সেই হিসাবে দেখতে গেলে কিন্তু পার্কটাও কিন্তু অসাধারণ লাগছে। অনেকটা বড় জায়গা জুড়ে বসার জায়গা, এবং এখানে বিকালের দিকে প্রচুর মানুষ বসছে আর কি। তো সম্রাট, এই যে পার্কে যে ঘোরার যে একটা বিকালের দিকের যে মজা, তার উপর এই যে গঙ্গার ঘাটে এখান থেকে লঞ্চ যাচ্ছে, তার উপর একটা সূর্য অস্ত যাচ্ছে, কতটা ভালো লাগছে? তোমার এক্সপিরিয়েন্সকে যদি বলো, মানে তোমার অভিজ্ঞতা একটু যদি বলো, মানে তোমার যদি কোনো বক্তব্য যদি বলো। ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছি এবং করছি, খুবই ভালো লাগছে। তার উপরে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু এখানে কিন্তু চেয়ার পাতা রয়েছে, যে চেয়ারগুলো দিয়ে কিন্তু মানুষ বিকালের দিকটা কিন্তু সময় কাটাতেই পারবে অনায়াসে। আচ্ছা, এই রাস্তাটা কত দূর অব্দি যাচ্ছে? এটা রাস্তাটা যাচ্ছে খুব সম্ভবত তোমার ওই ঘাট, মানে বাবুঘাটে। বাবুঘাট অব্দি যাচ্ছে? তো বাবুঘাট দিয়ে আবার এগিয়ে মাঝিক নিলে আবার প্রিন্সেপ ঘাটও পেয়ে যাবো। মানে এখান থেকে সোজা গেলে আমরা প্রিন্সেপ ঘাট পাবো? দুটোই পেয়ে যাবো, বাবুঘাটও প্রিন্সেপ। মানে বাবুঘাট প্রিন্সেপ ঘাট দুটো ঘাটই পাবো। সব থেকে বড় কথা হচ্ছে, সম্রাট যতক্ষণ আমার সাথে থাকে বা সম্রাট যখন আমার সঙ্গে ব্লগে যায়, সেই ব্লগটা কিন্তু খুব সুন্দর হয়, এটা আমি মনে করি। এবার দর্শকরা কি মনে করে সেটা ভাই আমি জানি না, কিন্তু সম্রাট যতক্ষণ আমার সাথে থাকে কিন্তু খুব ভালো ব্লগটা হয়। নিশ্চয়ই, আমার পাওয়ারই একটা আলাদা, যেটা ব্লগটা সুন্দর হয়ে যায়। অবশ্যই তোমার সেন্স অফ বিউটি আছে। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা আমি ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটা আমি আমার বন্ধুদেরকে একটু দেখাতে চাই। তুমি কি বলতো, লাইটটা উল্টো দিক দিয়ে পড়েছে তো, প্রচুর অন্ধকার, অন্ধকারের জন্য ছবিটা কিন্তু ভালো আসছে না। মানে অ্যাকচুয়ালি সূর্যের যেহেতু আলোটা এখান থেকে পড়েছে, সেই জন্য মানে সূর্য যেহেতু এখন অস্ত যাচ্ছে, তো সেই জন্য কিন্তু ছবিটা খুব একটা ভালো আসছে না, একদম বাজে ছবি আসছে। এই মুহূর্তে আমরা চলে এলাম কলকাতা বাবুঘাটে। তো এখানে প্রতিদিন সন্ধেবেলা গঙ্গা আরতি হয়। তো এটা দেখার মতন। এখানে যে এত চেয়ার তোমরা যে দেখতে পাচ্ছ, এখানে লোক চেয়ারে বসে এই গঙ্গা আরতিটা দেখে। তো দারুণ জিনিস। আমি এর আগে এই গঙ্গা আরতি নিয়ে একটা ব্লগ করেছিলাম, এবং এই ব্লগটা করেছিলাম আমার অন্য আর একটা ইউটিউব চ্যানেলে, যেটা হচ্ছে রিজু রয় লাইফস্টাইল। দ্বিতীয়বার এই বাবুঘাটে আবার আমি এলাম। তবে এই গঙ্গা আরতিটা সত্যিই খুব ভালো লাগে। তবে আজকে আমার সময় হবে না, যেহেতু আরও বেশ কিছু জায়গায় যাবার আছে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে গঙ্গা আরতির জন্য প্রস্তুতি পর্ব অলরেডি শুরু হয়ে গেছে, এবং গঙ্গার পাড়ে বসে গঙ্গার হাওয়া খেতে খেতে গঙ্গা আরতি দেখার মজাটাই কিন্তু আলাদা। এখন তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাটা কিন্তু অনেক ফাঁকা আছে, কিন্তু তোমরা বিশ্বাস করো, যখন গঙ্গা আরতি শুরু হয় তখন কিন্তু আর জায়গাটা ফাঁকা থাকে না। প্রচণ্ড লোকের সমাগম হয়, প্রচণ্ড ভিড় হয়ে যায় জায়গাটা। কারণ আমি একবার এসেছিলাম আর দেখেছি কী পরিমাণ ভিড় হয়। ঠিক পাশেই রয়েছে মা গঙ্গা দেবীর মন্দির। আপনারা এই গঙ্গা আরতি দেখতে এলে অবশ্যই মা গঙ্গা দেবীকে দর্শন করবেন। এরপর আমি আর সম্রাট দুজনে মিলে ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চললাম প্রিন্সেপ ঘাটের দিকে।
একদিকে গঙ্গার পাড় আর অন্যদিকে হচ্ছে রেল লাইন। দারুণ লাগছে, কিন্তু সেদিনের দিনটা কিন্তু আমাদের দারুণ কাটছিল। খুব সুন্দর গঙ্গা দেখতে দেখতে আর রেল লাইন দিয়ে মাঝে মাঝে ট্রেনগুলো যে যাচ্ছে, অসাধারণ লাগছিল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম নদীতে বেশ কিছু নৌকা বাঁধা রয়েছে। এই দৃশ্যটা কিন্তু আমার কাছে দারুণ লাগলো। কি ভাবছেন, একদিন আমাদের মতন করে আপনারাও বেরিয়ে পড়বেন নাকি বন্ধু বান্ধব নিয়ে? দেখুন তো, অসাধারণ লাগছে। কি জায়গাটা দারুণ না? প্রিন্সেপ ঘাট কলকাতার সবচেয়ে পুরানো দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। সপ্তাহান্তে অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। নদীর গা ঘেঁষে রাস্তায় খাবারের দোকান রয়েছে। এখানে প্রতিদিন বহু মানুষ আসেন। তরুণদের মধ্যে এই কেন্দ্রটি বেশ জনপ্রিয়। এখান থেকে অনেকে নদীতে নৌকোয় প্রমোদ ভ্রমণে যান। 2012 সালের 24শে মে প্রিন্সেপ ঘাট থেকে বাজে কদমতলা ঘাট পর্যন্ত 2 কিলোমিটার পথে সৌন্দর্যায়িত নদী তীরের উদ্বোধন করা হয়। এই অংশটি আলোকমালা, বাগান, প্রমোদ পথ, ফোয়ারা দিয়ে সাজানো হয়েছে এবং এই অংশের ঘাটগুলির সংস্কার করা হয়েছে। প্রিন্সেপ ঘাটের পাশেই পূর্ব রেলের অধীনস্থ কলকাতা চক্র রেলের একটি স্টেশন আছে। স্টেশনটির নাম প্রিন্সেপ ঘাট। ফাইনালি সম্রাটের জন্য কিন্তু আজকে প্রিন্সেপ ঘাট ঘোরাটা কিন্তু হলো। আমার কিন্তু প্রিন্সেপ ঘাট ঘোরার খুব ইচ্ছে ছিল সম্রাট, কিন্তু তোমার জন্য সেটা সম্ভব হলো। আমি কোনোদিন আসিনি, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম প্রিন্সেপ ঘাট ঘোরা। কিরম লাগলো বলো? সব থেকে বড় কথা যে তোমার সঙ্গে ব্লগ করতে বেরিয়ে কিন্তু সেটা আমার খুব ভালোই লাগে, কারণ তুমি হচ্ছে মানে আমার খুব সাপোর্ট করো সব দিক থেকে, আর অনেক কিছু ইনফরমেশন তোমার থেকে পাওয়া যায়, তো এটা সেই জন্য আমার ভালো লাগে। এবার তুমি বলো আজকের ঘোরাটা নিয়ে কেমন লাগলো? ভালো লেগেছে। তোমার সাথে বেরোলে আমারও খুবই ভালো লাগে। তোমার সাথে ব্লগ গুলোও করা হয়, প্লাস আমার কিছু পার্সোনাল ফটোগ্রাফিও হয়, যেটা আমি সময় পাই না। ওটা বলে রাখি, সম্রাট কিন্তু একজন খুব ভালো কিন্তু ফটোগ্রাফার। ভালো ফটোগ্রাফার নয়, পার্ট টাইম ফটোগ্রাফি করি আর কি। মানে শখে, মানে শখে প্রফেশনালি নয়। সম্রাটের প্রফেশনটা অন্য, বাট হচ্ছে ও আমারই মতন শখে। আমি যেমন শখে ব্লগ করি, ও তেমন শখে ফটোগ্রাফিটা করে। একদম সেটাই হয়ে ওঠে না, সমস্যাটা হচ্ছে সেটাই সময় হয়ে ওঠে না। মানে মানে তোমার সাথে বেরোলেই একমাত্র ফটোগ্রাফিটা করতে পারি, এই কারণেই বলি চলো ঘন ঘন ব্লগে বেরোই, যাতে মানে একটা বিষয় কি বলতো, তুমিও যেমন তোমার পার্সোনাল কাজ নিয়ে যেমন ব্যস্ত থাকো, তেমনি আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই। তুমিও অফিসের চাপে সময় দিতে পারো না, আমিও আমার কাজের চাপে সময় দিতে পারি না। তবে যেটুকু সময় বার করি সেই সময়টা কিন্তু ওই মানে সময়টাকে মানে অন্য কোনোভাবে অপচয় করি না। সময় পেলে নিজেদের যে নেশাটাকে কাজে লাগাই। কি সময় একদম একদম এটাই হচ্ছে আমার নেশা। ওর নেশা ফটোগ্রাফি, আমার নেশা ব্লগ করা। একদম সেটাই হয়ে ওঠে যখন দুজন একসাথে বেরোই। সেটাই খুব ভালো লাগলো, আজকেও সেরকম হলো। আশা করছি ফিউচারেও সেটা হবে, নিশ্চয়ই হবে, কেন হবে। তো এটাই হলো প্রিন্সেপ ঘাট স্টেশন। আমরা যখন ব্লগ করে ফিরছিলাম তখন এই চক্র রেল ধরে প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে বিবাদীবাগ স্টেশনে আমরা নামলাম।
ফেরার পথে দেখলাম বাবুঘাটের গঙ্গারতিও শেষের পথে। চলে গেল। এই যে এই রাস্তাটা আজকের দিনটা কিন্তু ভালোই কাটলো। এসে গেল। তার উপর এই সন্ধেবেলা প্রিন্সেপঘাট স্টেশন থেকে বিবাদীবাগ স্টেশনের দিকে যখন যাচ্ছি, এই ট্রেনে করে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে এই যে ছবি তোলার যে মজাটা, কত সুন্দর দেখুন। মানে ট্রেনে করে যাচ্ছি আর পাশেই এত সুন্দর একটা রাস্তা, কত সুন্দর আলোতে একদম পরিবেশটা সাজানো। এই যে একটা ভালো দৃশ্য চোখে পড়া, এইটা কিন্তু বেশ ভালো লাগলো। সেদিনের দিনটা কিন্তু দারুণ কাটলো। মানে এটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। আপনারাও সময় করে একদিন কিন্তু এই চক্র রেলটাই কিন্তু উঠে ঘুরে আসতে পারেন, কলকাতার যতটুকু ঘোরা যায় আর কি। তবে দারুণ লাগবে। তবে এই সন্ধেবেলায় এইভাবে যে ঘোরাটা, এটা কিন্তু দারুণ ছিল। ট্রেনে করে ঘোরার মজাটাই আলাদা। বন্ধুরা, এই ছিল কলকাতার কয়েকটি জায়গা নিয়ে আমার একটা ব্লগ। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করো। আমি রিজু রায়। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্টস, আর অবশ্যই জানাও কেমন লাগছে আমার ব্লগটা। সো আজকের মতো বলতে হচ্ছে টাটা অ্যান্ড গুড বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো টাটা।